এখানে এসেছেন বছর 10 আগে, এবং তার খুব ব্যথা ছিল কোমরে। এখানে এসে কিছুদিনের মধ্যে দেখলাম যে উনি ভালো হয়ে হাঁটাহাঁটি করছেন। আমি তখনও ব্যাপারটাকে করিনি, দেখলাম যে তার কাছে কিছু ক্যাসেট এবং সেই ক্যাসেটগুলো দিয়ে আমিও মেডিটেশন করার চেষ্টা করেছি, কিন্তু আমি ঠিক বুঝতে পারি নাই যে মেডিটেশনটা সত্যিকার অর্থে কেন। গুরুজি বক্তৃতা আসলে ওই মেডিটেশনের ব্যাখ্যা উনি ধরিয়ে দিয়েছেন যে কি, এবং বুঝিয়ে 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 আমাদের ভেতরটাকে এমনভাবে পরিষ্কার করে স্বচ্ছ করে দিচ্ছেন যে আমরা প্রত্যেকে বুঝে ফেলছি আমরা আমাদের চাইতে উপরে উঠে যাচ্ছি, আমাদের যতটুকু শক্তি তার চাইতে শক্তিশালী আমরা হয়ে উঠছি, এবং তার ফলে আমরা অনেক অনেক শক্তির সঙ্গে জীবনকে মোকাবেলা করতে শিখছি। তো এখন গুরুজিকে আগে আমরা মহাজাতক হিসেবে জানতাম। এই মহাজাতক নামটা ওনার নিজেরই দেওয়া এরকম আমার আশঙ্কা। তারপরে ওনার একটা নাম আছে শহীদ আল বুখারী, ঠিক আছে, এটা ওনার হয়তো আব্বার দেওয়া বা নানার দেওয়া, কিন্তু গুরুজি নামটা সবার দেওয়া। এই জন্য এই নাম এত বড়, এবং আমি আশা করব এই নামেই যেন ভবিষ্যৎ কাল গুরুজিকে চেনে। গুরুজি সংঘের কথা বলেছেন, আমি নিজেও একটু সংঘ করি। গুরুজি সংঘের কথা বলেছেন, বৌদ্ধ ধর্মে আছে যে বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধকে স্মরণ করো, ধর্মং শরণং গচ্ছামি, ধর্মকে স্মরণ করো, সংঘং শরণং গচ্ছামি, সংঘকে গড়ে তোলো। সংঘকে গড়ে না তুলতে পারলে বড় বড় আইডিয়া ধ্বংস হয়ে যায়। ইসলাম ধর্ম আজকে কি দিয়ে টিকে আছে? সংঘ শক্তি। বৌদ্ধ ধর্ম কি দিয়ে টিকে আছে? এর সংঘ শক্তি। হিন্দু ধর্ম কি দিয়ে টিকে আছে? এর সংঘ শক্তি। যদি সংঘ তৈরি করতে না পারা যায় তাহলে হবে না। তো আমি নিজেও সংঘ করতে চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আমি আধা সাংগঠনিক লোক। আমার এক পায়ে শিল্প, কবিতা, গান এক হাতে, আরেক হাতে সংগঠন, কোনোটাই হয় না। কিন্তু গুরুজির এই সংগঠন আজকে যে কি নিপুণভাবে নির্মিত হয়েছে, রচিত হয়েছে, এবং এটা যেভাবে ছড়িয়ে যাচ্ছে, আমি বিশ্বাস করি আগামীকালের বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সামনে এটা একটা অসাধারণ ঘটনা। মেডিটেশন জিনিসটা গুরুজি বলেছেন যে এটা এমন কিছু না, মনের একটা শান্ত অবস্থা, সুস্থির অবস্থা। মনের শান্ত অবস্থাতে মন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। রবীন্দ্রনাথের একটা কথা আছে যে উত্তেজনা এবং শক্তি এক নহে, উত্তেজনা এবং শক্তি এক নহে, ইহারা পরস্পর বিরোধী। কারণ উত্তেজিত মুহূর্তে আমরা সবচেয়ে শক্তিহীন। কেমন রেগে গেলেন তো কেন? সেই মুহূর্তে আমরা কি উত্তেজিত। আর উল্টো যদি মনকে শান্ত করে সমাহিত করে আমরা নিয়ে আসতে পারি, তখন মন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। আমি নিজে বুঝি না, আমি চিরদিন আশার কথা বলি, আশায় বিশ্বাস করি। আমার একটা বইও আছে, আমার আশাবাদ। কিন্তু মাঝখানে 2 বছর আমার একটা অসুখ রিপিট করলো এবং আমাকে একদম ভেঙে ধুয়ে গেল। তারপরও আমি আশার কথা বলি, কিন্তু কোথায় যেন একটু তাল কেটে যায় মনে হয়। মাঝে মাঝে বিশ্বাস হতে চায় না যে এটা কি হবে, আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব। মনে হয় আমি একটু ভেঙে গেছি, আমি জিনিসটা বুঝতে পারি নাই। যেমন সেদিনও দেখলাম ওই যে কি সাপ্তাহিক একটি পত্রিকা, ওতে আমার একটা বিরাট ইন্টারভিউ বেরিয়েছে এবং তার প্রথম অংশে আমার কণ্ঠে হতাশার গান।
এবং যে প্রশ্নকারী সম্পাদক সে বলছে যে আপনি তো চিরদিন আসার কথা বলেন, আপনি এরকম একটু নৈরাশ্যের কথা বলছেন কেন? তখন আমি বলছি না, এই মানে আর কি এইভাবে বাঁচার চেষ্টা করছি। তো পরে দেখলাম যে আমার মধ্যে সেই নৈরাশ্যটা এসছে। কেন? আমি ভয় পেয়ে গেছি অসুখকে, আমি বুঝতে পারি নাই। যখন গুরুজির বক্তৃতা শুনতে লাগলাম আমি ভয় পেয়ে গেছি, আমি সাহস হারিয়ে ফেলেছি, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার মনের ভেতরে ক্লান্ত হয়েছি। তখন যখন উনি পড়াচ্ছিলেন, বলছিলেন সেই ইতিবাচকতার কথা, আমি তখন আবার আমার সে আগের জীবনে ফিরে গেলাম। কেমন? আমার মনে হলো যে আর কোনো নেতিবাচক কথা নয়, আর কোনো মিনমিন আর কিনকিন করা নয়। হ্যাঁ, নেতিবাচক কথা মনের মধ্যে আসলেই বলতে হবে চুপ। কেমন? এবং তারপরে দেখলাম যে আমি সেই মানে আমার একদিনের মধ্যে, আমার প্রথম দিন এটা হয়েছিল, একদিনের মধ্যে আমি আমার চেঞ্জ টের পেলাম। তো এই যে আমার উপকারটা হলো, এই উপকার আপনাদের সবার হয়েছে। আমি আশা করব সারা জাতির এই উপকার হোক। এবং হিন্দু ধর্মে একটা কথা আছে যে ক্ষত্রিয় যদি যুদ্ধক্ষেত্রে মারা যায় তাহলে সে স্বর্গে যায়। আমি এই কথা সবসময় বলেছি যে আমি যেন যুদ্ধের মাঠে মরতে পারি, বিছানায় শুয়ে যেন মরতে না হয়। তো গুরুজির এই যে উজ্জীবন আমার মধ্যে ঘটালেন, যে আমি কিছুটা ঝিমিয়ে গিয়েছিলাম, ভেঙে গিয়েছিলাম, সেখান থেকে যে আমি আবার উঠে দাঁড়ালাম, তার জন্য আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা আপনার কাছে থাকলো। ডিসেম্বর, লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া আমাদের বিজয়ের দিন। প্রতি বছর এই দিনটি জাতিকে স্মরণ করিয়ে দেয় কত ত্যাগের বিনিময়ে এসেছিল এ বিজয়। অনুপ্রেরণা যোগায় সকল বাধা অতিক্রম করে মাথা উঁচু করে দাঁড়াবার। কোয়ান্টাম শিশু কাননের জন্যেও এ দিনটি বিজয়ের, সাফল্যের। 2003 সাল থেকে প্রতি বছরই বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লেতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে শিশু কানন। 2009 সালে তারা প্রথম অংশ নেয় চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে। বিভাগের সেরা স্কুলগুলোর সাথে প্রথমবারের মতো অংশ নিলেও শিশু কাননের কোয়ান্টারা সেদিন ছিল জয়ের উদ্যম আর আত্মবিশ্বাসে দৃপ্ত। এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত এ কুচকাওয়াজে সালাম গ্রহণের জন্য উপস্থিত ছিলেন মাননীয় বিভাগীয় কমিশনার। পুলিশ বাহিনীর প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজ। সালাম প্রদান করে এক এক করে এগিয়ে গেল বিভিন্ন দল। এগিয়ে এলো কোয়ান্টাম শিশু কানন। শৃঙ্খলা, নিয়ম ও নিষ্ঠার এক অনন্য শৈলী দেখল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম।
এগিয়ে আসছে শিশু কানন ছোট দল। কুচকাওয়াজের পর শুরু হয় ডিসপ্লে। ডিসপ্লেতে শিশু কানন অংশ নেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 রণসঙ্গীতের আকর্ষণীয় কোরিওগ্রাফি নিয়ে। প্যারেড বড় দল, ছোট দল ও ডিসপ্লে, অর্থাৎ অংশ নেওয়া সবকটি ইভেন্টেই প্রথম হয়ে এক অবিস্মরণীয় সাফল্য গাথা রচনা করে কোয়ান্টাম শিশু কানন। প্রমাণ করে কোয়ান্টাম মানেই সফল, কোয়ান্টাম মানেই প্রথম। ব্যতিক্রম ছিল না 2010-ও। এবারও লামা উপজেলা, বান্দরবান জেলা এবং চট্টগ্রাম বিভাগ 3 জায়গাতেই অংশ নেয় কোয়ান্টাম শিশু কানন। সবকটিতেই প্রথম হয়ে অর্জন করে মোট 14টি পুরস্কার। 2010-এর নতুন সংযোজনা ছিল কোয়ান্টাম বাদক দল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 1 বছরব্যাপী